এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে না পারা সেই 18,000 কর্মীর ফাইনাল আপডেট। আমি এখানে ফাইনাল আপডেট বলতেছি বিকজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অফিসিয়াল ভাবে একটা কথা বলা হয়েছে যে কারা মালয়েশিয়া আসতে পারবে সেই 18,000 কর্মীর ভিতর থেকে। এখানে ভিতর থেকে বলছি, এখানে আসলে সেখানে সেপারেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের ম্যান পাওয়ার হয়েছে এবং যাদের শুধুমাত্র ই ভিসা হয়েছে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, সেখান থেকে বলা হয়েছে যাদের ম্যান পাওয়ার হয়েছে শুধুমাত্র তারাই প্রসেসিং এর সুযোগ পাবে এবং মালয়েশিয়া আসার সুযোগ পাবে। তাহলে তারা কি করবে? বাকি যাদের শুধুমাত্র ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ারও হয় নাই, মন্ত্রণালয়ের ভিতরে, অর্থাৎ আপনারা যে প্রথম মানববন্ধন করছিলেন, এই মানববন্ধনের পর কয়েকজন মন্ত্রণালয়ে যাই, অর্থাৎ 18,000 কর্মীর পক্ষ থেকে মন্ত্রণালয়ে যাই, তাদেরকে একটা নিউজ দেওয়া হয়, এর কিছুদিন পর আবার তারা যায়। সেখানে যাওয়ার পর তারা একটা ফাইনাল নিউজ জানতে পারে, আর এই ফাইনাল নিউজটা চলুন তাদের মুখ থেকে শোনা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন 31শে মে 2024 সালে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া 18,000 কর্মী যেতে পারেনি। আমিও ওই 18,000 কর্মীরই একজন হতভাগা। আপনারা জানেন 29শে ডিসেম্বর আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আটকে পড়া 18,000 কর্মীরা মানববন্ধন করেছি। সেখান থেকে আমাদের মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল যে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আপনাদের একটা পরিষ্কার মেসেজ দেওয়া হবে, আপনারা কবে থেকে যেতে পারবেন, কবে থেকে আপনাদের ফ্লাইট শুরু হবে। তো আমরা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি এবং 15 তারিখে এই 18,000 কর্মীর একটি প্রতিনিধি দল, 6 জনের একটি প্রতিনিধি দল আমরা মন্ত্রণালয়ে গিয়েছি। সেখানে গিয়ে সারওয়ার স্যারের সঙ্গে আমরা কথা বলেছি। সারওয়ার স্যার যে বক্তব্যটা দিয়েছে তাতে আমরা নিরাশ হয়েছি, হতাশ হয়েছি। সারওয়ার স্যার একটি নতুন কিছু আমাদের শুনিয়েছে, যেটা আমি শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছি। আপনারা অনেকে জানেন, সারওয়ার স্যার বলেছেন যে যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয় নাই, তারা নাকি 18,000 কর্মীর মধ্যে পড়ে না। যাদের ম্যান পাওয়ার হয়েছে শুধু তারাই 18,000 কর্মীর মধ্যে। এটা শোনার পরে আমি একটু হতাশ হয়েছিলাম। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, এই ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয় নাই, এদের বিষয়ে আপনার বক্তব্য কি? এটা যদি একটু পরিষ্কার করতেন। স্যার আমাকে বলেছেন যে যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয় নাই, তারা 18,000 কর্মীর মধ্যে না, তাদের বিষয়ে আমাদের কোনো পদক্ষেপ আপাতত নাই। যাদের ম্যান পাওয়ার হয়েছে তাদেরকে আমরা নিয়ে যাব, আমরা কাজ করতেছি। আর যাদের ই ভিসা হয়েছে তাদের বিষয়টা আমরা এর পরবর্তীতে দেখব। ম্যান পাওয়ার হয়েছে, এদের নিয়ে যাওয়ার পরে আমরা তাদের বিষয়টা বসবো, ভাববো। আমার সঙ্গে বাসেদুল ভাই ছিল, আলমগীর ভাই ছিল, আরো 4-5 জন ছিল, আপেল ভাই ছিল। তো বাসেদুল ভাই জিজ্ঞেস করছিল যে স্যার, যাদের ম্যান পাওয়ার হয়েছে তাদেরকে আপনারা কবে থেকে নেবেন? আপনি তো বলেছিলেন যে জানুয়ারির মধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারিতে আমরা সবাই যেতে পারবো, 70% শিওর দিয়েছিলেন। তো স্যার বলেছেন, এই কথাটা এড়িয়ে গেছেন। তিনি বলেছেন যে আপনাদের বিষয়ে আমরা কাজ করতেছি, আমাদের 2-3 মাস সময় দেন। এখন আমরা বলতে চাই যে 1 মাস সময় চেয়েছিলেন, এখন এসে আবার 3 মাস সময় চাচ্ছেন। এরকম করতে করতে আমাদের সান্ত্বনা দিচ্ছে। আমরা আসলে সমাধান খুঁজে পাচ্ছি না। আগামী আন্দোলন হবে আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। আমি দেশবাসীকে সবাইকে জানাতে চাই, আমাদের 18,000 কর্মীদের যে আন্দোলন হবে সেখানে শুধু 18,000 কর্মীরাই সীমাবদ্ধ থাকবে না। আমি বিশ্বাস করি, আমরা 18,000 কর্মীরা বিশ্বাস করি, আমাদের আন্দোলনে আমাদের পরিবার যোগদান করবে, আমাদের আন্দোলনে আমাদের ভাই, আমাদের সাথের যারা গার্জিয়ান আছে, আমাদের আত্মীয় স্বজন, সবাই আমাদের সাথে। তো যেটা শুনতে পারলেন, এই ভাইটা যেটা বললো, আসলে সে এবং তার একটা টিম 18,000 কর্মীর প্রতিনিধি হয়ে মন্ত্রণালয়ে যায় এবং সেখানে কি কথোপকথন হয় এই সব কিছু। তো এবার আমি কয়েকটা প্রুফ দিতে চাই। এবার মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার বাংলাদেশে গিয়ে বলেছেন যে সেই 18,000 কর্মীকে আনার সুযোগ দেওয়া হবে। তো উনি কিভাবে জানলো যে সেখানে 18,000 কর্মী রয়েছে? অবভিয়াসলি এখানে যাদের ই ভিসা হয়েছে, আই মিন মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে, মালয়েশিয়ান জাবাতান ইমিগ্রেশন থেকে ই ভিসা দেওয়া হয়েছে, তাদের লিস্ট অনুযায়ী সেখানে লিস্ট রয়েছে যে 18,000 কর্মী, আই মিন 17,000 সামথিং কর্মী। এছাড়া বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার সচিব, তিনিও কিছুদিন আগে বলছিলেন যে আসলে তালিকাকরণ হচ্ছে সেই 18,000 কর্মী। তারপর যখন আন্দোলন হয় তখনই ঠিক নতুন করে একটা ঘোষণা আসে যে তোমরা তোমাদের ডিটেলস দেও, আমরা তোমাদেরকে
যাওয়ার ব্যবস্থা করব, 1 মাসের ব্যবস্থা করব, বা খুব শীঘ্রই আমি তোমাদের ব্যবস্থা করব। তো পরবর্তীতে সেটা আবার 2 মাস 3 মাস পিছিয়ে গেল, যে 2 মাস 3 মাসের মধ্যে তোমাদের হয়ে যাবে। এখানে কনফিউশনটা হচ্ছে যে আবার নতুন করে কেন তালিকা করা হচ্ছে, কেন চাইতেছে, আর এখানে আবার হুট করে সেপারেট করার রিজনটা কি, যে আসলে যাদের ম্যান পাওয়ার হয়েছে এবং যাদের ম্যান পাওয়ার হয় নাই, ই ভিসা হয়েছে। তো এই সেপারেট করার রিজনটা কি? তাহলে যাদের ই ভিসা হয়েছে তারা কি করবে? বিকজ আমরা জানি ই ভিসা হওয়ার পর যখন একটা কর্মী তাদের ব্যাগটা গুছিয়ে ফ্লাইটের জন্য রেডি হবে, ঢাকা চলে আসে, তখন এজেন্সি তাকে ম্যান পাওয়ার কার্ড ধরিয়ে দিই, আই মিনস ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড দিই। তাহলে তারা সেখানে পর্যন্ত আসলো, তো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটা পেল না, এর জন্য কি সেই জায়গা থেকে বঞ্চিত থাকবে, সেই 18,000 কর্মীর মধ্যে থাকবে না? এটা আসলে কোনো লজিক্যাল থিঙ্কিং বা লজিক্যাল কথা হতে পারে না। সো এর পরবর্তী আপডেট আমি অবশ্যই দেব, সেটা অবভিয়াসলি হয়তো পেয়ে যাবেন অন্যান্য মিডিয়া চ্যানেল থেকে, যে 18,000 কর্মী খুব শীঘ্রই মহাসমাবেশ করতেছে, সেই ডেটটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অলরেডি ব্যানার তৈরি হচ্ছে। তো ব্যানারটা কমপ্লিট হলে অবভিয়াসলি আমি সেটা নিয়ে অফিসিয়াল একটা আপডেট দেব, যে মালয়েশিয়ান যেতে না পারা সেই 18,000 কর্মী আবার মহাসমাবেশ করবে। আর এখানে মহাসমাবেশ বলতে তাদের সাথে যতটুকু কথা হয়েছে, যে আসলে তারা মহাসমাবেশে যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, অর্থাৎ তাদেরকে একটা ফাইনাল ডিসিশন না দেওয়া হবে উইথ প্রুফ, প্রমাণ সহ, যে তোমাদেরকে এত দিনের ভিতরে মালয়েশিয়া নেওয়া হবে, তোমাদের প্রসেসিং হবে, তাহলে তারা বাড়িতে ফিরবে, আর না হয় তারা বাড়িতে ফিরবে না। এবার এর লোকেশনটা কোথায়, কোথায় সেই আন্দোলনটা হতে পারে, কোথায় মহাসমাবেশটা হতে পারে, এই লোকেশন, তারিখ প্লাস ব্যানার সবকিছু ডিটেলস পেয়ে যাবেন আমার পরবর্তী আপডেটে, পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।